দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় সংবাদে। আমাদের এই সংবাদের পুরো আয়োজন জুড়ে আপনারা পাবেন ভিন্ন রকম সব খবরের আমেজ। আজকে জানাবো রাজশাহী বিভাগের কথা, আর পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। রাজকীয় রাজবাড়ির কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু আজকে আপনাদের জানাবো অজপাড়াগাঁয়ে মাটির তৈরি এক দোতলা রাজবাড়ির কথা। সেই রাজবাড়ির দেয়ালে লতা পাতা এবং সোনালী রঙের কারুকাজ আছে, তা সে থাকতেই পারে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই কারুকাজগুলো দিন বা রাত সবসময় আলো দেয়। মানে আপনি সেখানে গেলেই আলোকিত একটি আমেজ পাবেন। নওগাঁর সেই রাজবাড়ির কথা জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। এ যেন এক মাটির সাম্রাজ্য, মাটির দোতলা বাড়ি। শুরুতে দেখে আমরাও আসলে বিশ্বাস করতে পারিনি যে মাটির বাড়ি এতটা সুন্দর হতে পারে। এর চারপাশের যে দেয়ালগুলো আছে, এটির যে কারুকাজ খচিত আছে, সেগুলো এতটাই সুন্দর যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবার মতো নয়। তবে এটি সাধারণ কোনো ব্যক্তির বাড়ি নয়, বিশেষ একজন ব্যক্তির বাড়ি এটি। তিনি তা আসলে কেন করেছিলেন, কত বছর আগে করেছিলেন, বা তার পিছনে ইতিহাসটা কি, সেগুলো আপনাদেরকে জানাবো। তবে তা জানাবার আগে এই বাড়ির ভেতরের দিকটাতে যে সৌন্দর্য, সেগুলো আপনাদেরকে দেখাতে চাই। এই বাড়িটি ঘিরে ইন্টারনেট এবং বিভিন্ন ব্যক্তির মুখে আমরা বেশ কিছু তথ্য জেনেছি। এটি নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত। প্রায় 250 বছর আগের কথা। সারদা প্রসাদ রায় নামে একজন জমিদার ছিলেন। তার বাবা এই প্রত্যন্ত গ্রামে এসে পালদের কাছ থেকে মাটির এই দোতলা বাড়িটি কিনে নিয়েছিলেন। সেই থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত এখানেই জমিদারি চালিয়েছেন সারদা প্রসাদ রায়। সারদা প্রসাদ রায়ের 2 ছেলে ছিলেন। বড় ছেলের নাম বরদা প্রসাদ রায় এবং ছোট ছেলে শরৎ রায়। রায়বাড়ির এই জমিদারি আত্রাই তথা বাংলাদেশের দিনাজপুর নাটোর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। আমার শ্বশুর হচ্ছে প্রিন্সিপাল ছিলেন এবং এই বাসার ধর্মপুত্র ছিলেন। ইনারা যখন কলকাতায় চলে যান, তারপরে আমরা এইটা ক্রয় সূত্রে এই জমিটার মালিক হয়ে যাই, বাসাটার মালিক হয়ে যায়। এখান থেকে আমার ছেলেরা আমার এই প্রজন্মটা আবার এটা সংস্কার করে নতুনত্ব দিয়ে এটা তৈরি করে আমাদের এটা পাবলিকলি করা হয়, চেষ্টা করা হয়। আমাদের ফিলিংসটা খুব ভালো লাগে যে আমরা একটা সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ বাড়িতে আমরা আসছি, আমরা বসবাস করতেছি, বিভিন্ন জায়গার লোকজন আসতেছে, দেখতেছে, তাদের সাথে পরিচিত আমরা হতে পারতেছি, আমাদের বাড়িটাও পরিচিত পাচ্ছে, বিভিন্ন মহলে জানাশোনা হচ্ছে। স্যাটিসফাই মনে করি যে আমাদের শ্রম, আমার সন্তানের শ্রম বা আমাদের ফ্যামিলির সবার যে কন্ট্রিবিউশন আছে, এতে সবাই আমরা সার্থক। এলাকার লোকজন আমাদের খুবই হেল্প করে এবং বাড়ির যে প্রোটেকশন দেওয়ার যে মানসিকতা সবার আছে। আবার যখন এলাকার আশেপাশে হিন্দু বিয়ে টিয়ে হয়, তখন সবাই এখানে আমাদের এই যে মেজর ফ্লোরে সবাই শোয়, সবাই শুটিং করে, এখানে বিয়ের মণ্ডপ টণ্ডপ হয়, সবাই এগুলো সব করে এখানে। এই জন্য আমরা সবার কাছে উন্মুক্ত করে রাখছি এগুলো। 250 বছর আগে এই অঞ্চলে শিক্ষা এবং সংস্কৃতি প্রসারে রায় পরিবারের একটি বিশেষ ভূমিকা ছিল। বলা যায় সেই সময় এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, মূলত তাদের হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এই অঞ্চলে। পাশাপাশি বিভিন্ন যে সনাতন ধর্মীয় যে উৎসব, বিশেষ করে দুর্গাপূজা সহ অন্যান্য যে উৎসব, সেই উৎসবগুলোতে পার্শ্ববর্তী ভারত থেকে সংস্কৃতির শিল্পীদেরকে নিয়ে এসে এখানে গভীর রাত পর্যন্ত গান বাজনা করা হতো। আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এই বাড়ি আমরা দেখেছি। এটা মূলত মাটিরই বাড়ি, পরে একটু সংস্কার করছে। এটা ব্রিটিশ আমলে নির্মিত। এটা বলিহার যে আগে যে রাজা বলা হতো, রাজা কৃষ্ণেন্দ্র, এদেরই এটা মাতুলা মানে মামার বংশ। এটা অত্যন্ত পুরাতন বাড়ি। আর এই বাড়ির মালিক যিনি ছিলেন বারীন্দ্র প্রসাদ রায়, উনি আমাদের এই ইউনিয়নের তৎকালীন যুগের প্রেসিডেন্ট বলতো। 40 বছরের মতো উনি প্রেসিডেন্ট ছিলেন। এবং এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তাদের ব্যাপক ঐতিহ্য ছিল যে ওই তৎকালীন সময়ে আমাদের বাবাদের মুখে শোনা আর কি, কলকাতা থেকে তারা বিভিন্ন ধরনের ওই যে নাট্যকার, শিল্পী এদেরকে নিয়ে আসতো এবং এদের বংশীয় লোকও কিছু ওখানে বসবাস করত। আমরা এই মুহূর্তে আছি এই বাড়িটির দোতলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীর জুড়ে নানান রকম ফুল এবং লতাপাতার যে কারুকাজ, সেগুলো আসলে মূলত করা আছে সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে 1964 সালে এই রায় পরিবারের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তির আসলে দাঙ্গা ঘটে এবং ঠিক সেই সময় এই পরিবারের 13 জন মানুষ নিহত হন এবং তারা মারা যাবার পরে এই রায় পরিবার আসলে তাদের যারা অন্যান্য যারা আত্মীয় স্বজন ছিল, তারা এইখান থেকে অন্যত্র চলে যায় এবং তার মধ্য দিয়ে ধীরে ধীরে আসলে এই যে জমিদারি, সেই জমিদারি প্রথার এই অঞ্চলটাতে আসলে বিলুপ্তি ঘটে। বর্তমানে এই বাড়িটি দেখাশোনা করছেন আসকার সুলতান শান্ত নামে একজন ব্যক্তি এবং তার পরিবার।
আর এই বাড়িটি দেখবার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে নওগাঁর মান্দা উপজেলার মৈনম গ্রামে আপনি আসতে পারেন। এটি এক নজর দেখবার পরে যে কারো মনে যে প্রশান্তি আসবে তা কিন্তু বলা যায়। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। এবারে একটি নাম আপনাদের বলবো, সেই নামটা হচ্ছে রামদাস বিল। বিলের কথা তো সবাই শুনেছেন, কিন্তু আমাদের দেশে যে বিলগুলো ছড়িয়ে আছে তার প্রাকৃতিক সৌন্দর্য, অপার জলরাশি আর সেই বিলে ফুটে থাকা বিভিন্ন ফুল সবাইকে মুগ্ধ করে। দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি দেখা মিলেছে এমন একটি বিলের, যেখানে গেলে আপনার মনে হবে আপনি কক্সবাজার আছেন নাকি একটি বিলে ঘুরতে এসেছেন, সেটি আপনার মনেই থাকবে না। চাঁপাইনবাবগঞ্জের সেই রামদাস বিলের খবর এবারে জানাবো। কেউ নৌকা ভাড়া করে ভেসে বেড়াচ্ছেন বিশাল জলরাশির বুক চিরে, কেউ পানিতে পা ভিজিয়ে হাঁটছেন, কেউ সাঁতার কেটে করছেন গোসল, আবার কেউ বা বাইক চালিয়ে উপভোগ করছেন সমুদ্র সৈকতের আমেজ। বিশাল জলরাশির মধ্যে ডুবন্ত সড়কে কেউ ব্যস্ত সেলফি তুলতে। রামদাস বিলের চিত্র এটি। ভ্রমণ পিপাসুদের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এই বিলটি। মানে মনোমুগ্ধকর পরিবেশ, যেমন আপনি পানির সাথে যে ঢেউ খেলানো যে ফিলটা সমুদ্রের, অস্থির একটা পরিবেশ, বিশাল জলরাশির সাথে মনে করেন যে একটা অপূর্ব পরিবেশ তৈরি করে। আমরা চাই এখানে সরকারি নজরদারিতা বাড়ুক এবং যেসব সহযোগিতা অন্যান্য বিচে করা হয় বা এই জলরাশির মধ্যে ভ্রমণের যে জায়গাগুলো থাকে সেখানে করা হয়, সেটা আমরাও পেতে চাই। জেলায় অন্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় পর্যটকরা ঘুরতে আসেন এখানে। জানান এখানে এসে কক্সবাজার ভ্রমণ করতে না পারার আক্ষেপ কিছুটা হলেও মেটাতে পারছেন তারা। তাই রামদাস বিল মিনি কক্সবাজার হিসেবেই পরিচিত তাদের কাছে। এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, পরিবেশটা একদম মনে হচ্ছে যেন কক্সবাজারে চলে এসেছে, মানে এতটাই সুন্দর। এবং এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতো নৌকায় ভ্রমণ করলাম, সেই ভ্রমণটা খুবই দারুণ ছিল। সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, পাশে ইন্ডিয়া, দুই পাশে পানি, মিডিল দিয়ে রাস্তা, খুব সুন্দর একটা পরিবেশ। সীমান্তবর্তী জেলা হওয়ায় বিলের পাশ দিয়ে ভারতীয় সীমানা। সন্ধ্যা হলেই ভারতীয় সীমান্তে জ্বলে ওঠে ফ্লাডলাইটের আলোয় আরও অনন্য হয়ে ওঠে রামদাস বিল। অত্যন্ত আমি মুগ্ধ হয়েছি, এখানে অনেক সুন্দর পরিবেশ, ন্যাচারালি আমরা এটা ফিল করছি। তো এখানে আসার পরে আমি যেটা দেখেছি যে এখানে প্রশাসনিক কোনো নজরদারি নেই কোনো বসার সুব্যবস্থা। বিলটির প্রাকৃতিক পরিবেশ, অপার সৌন্দর্য ও বিশাল জলরাশি পর্যটকদের মুগ্ধ করলেও তাদের অভিযোগ নৌবিহার সহ দর্শনার্থীদের জন্য নেই তেমন সুযোগ সুবিধা। প্রশাসনের একটু নজরদারিতেই বিলটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। এই জায়গাটুকুকে যে আরও উন্নতি করা যায়, সরকার যদি এদিকটা যদি একটু নজর দেয় তাহলে হয়তো বা আরও এই পর্যটক এলাকা হিসাবে মানে আরও স্বীকৃতি পাবে। সরকার যদি ইচ্ছা করে তাহলে পর্যটন এলাকা যদি গড়ে তোলে তাহলে হয়তো আমাদের এলাকারও নাম হবে, আর আমাদেরও দর্শনার্থী যারা আছে আশপাশে তাদেরও সুবিধা হবে। জেলা প্রশাসক বলছে, গাইডলাইনের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য সকল সুযোগ সুবিধা গ্রহণ করা হবে। আমরা প্রাথমিকভাবে এই বিলে যাতে সহজে যাওয়া যায় এই কারণে রাস্তা প্রশস্তকরণ, আগত দর্শনার্থী বা পর্যটকদের জন্য আমরা স্থায়ী শেড নির্মাণ, এর পাশাপাশি যাতে এখানে বিলে ভ্রমণের জন্য আরও কিছু নৌকা যাতে সরবরাহ করা যায় এই বিষয়টি, এবং অনেকে সাঁতার জানে না তারপরেও তারা নৌকায় ভ্রমণ করতে চায়, তাদের নিরাপত্তার জন্য কিছু লাইভ বোট সরবরাহকরণ। এর পাশাপাশি আমরা কিছু বৃক্ষরোপণের ব্যবস্থার মাধ্যমে যে বিলে আগত পাখিদের বসবাস বা আবাসস্থল নিশ্চিতকরণ, এটি আমরা করতে পারি। প্রায় 245 একর এলাকা জুড়ে বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমাদের দেশের চমৎকার একটি সবুজ শহর রাজশাহী, আর বিশেষ করে গরমকালে যখন আম এবং কাঁঠালের সময় হয় তখন সবার মুখে মুখে ফেরে রাজশাহীর নাম। কিন্তু কদিন আগে সরকার পতনের পর পুরো রাজশাহীর চেহারাই যেন পাল্টে গেছে। 3 হুইলার, অটোরিকশা, রিক্সা এবং যানজট সবকিছু মিলে একটি গুলিয়ে যাওয়ার মতো অবস্থা। এই যানজটের নাকাল এখন রাজশাহীবাসী। রাজশাহীর চিত্রটা চলুন একটু দেখে আসি। প্রশস্ত সড়ক এবং আলোর নগরী হিসেবে তকমা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশন এখন ধুঁকছে যানজটের ভারে।
এখানকার নাগরিকরা প্রতিনিয়ত অটোরিকশা এবং রিকশার যে যানজট সেটি ভুক্তভোগী হচ্ছেন প্রত্যেক দিন প্রত্যেক মাসে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর যে প্রাণকেন্দ্র আরডিএ মার্কেটের সামনে সাহেব বাজারে, এবং দেখতে পাচ্ছেন রাস্তার পুরোটা জুড়ে রিকশা এবং অটোরিকশাতে ঠাসা। ফলে যে নাগরিকরা এক পাশ থেকে আরেক পাশে যাবার জন্য যে ধরনের রাস্তা দরকার সেটিও তারা পাচ্ছেন না, এবং নাগরিকরা বারবারই বলছেন যে এত পরিমাণ অটোরিকশা এখন বেড়েছে মূলত 5 আগস্টের পর থেকে, যার ফলে আসলে দুর্বিষহ হয়ে উঠছে প্রতিনিয়ত নাগরিকদের জীবন। যদিও রাজশাহী ট্রাফিক বিভাগের দেয়া একটি বিজ্ঞপ্তি গত 16 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সবুজ রঙের অটোরিকশা চলবে মাসের প্রথম 15 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর 16 তারিখ থেকে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রঙের যে অটোরিকশা সেগুলো চলবে ঠিক কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত। অপরদিকে সবুজ রঙের যে অটোরিকশা সেটি মাসের 15 দিন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 2টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, এবং লাল রঙের অটোরিকশাগুলো চলবে এর বিপরীতে। এখন কিছুটা শৃঙ্খলার মধ্যে বড় অটোরিকশাগুলো এলেও ছোট অটোরিকশাগুলোকে কিন্তু শৃঙ্খলায় নিয়ে আসা যাচ্ছে না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে, তারা গত 5 আগস্টের আগ পর্যন্ত মোট লাইসেন্স বা নিবন্ধন দিয়েছেন 10,000 যে 3 হুইলার বা ছোট যে রিক্সাগুলো সেগুলোকে, কিন্তু এখন পর্যন্ত কর্পোরেশনের তথ্যের বাইরে আমরা যে হিসেবটি পেয়েছি সেখানে চলছে কিন্তু এর অনেক বেশি কয়েক গুণ। আর বড় যে অটোরিকশাগুলো সেগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে 6,000, কিন্তু চলছে প্রায় 20,000-এর উপরে। এখন এই বিষয়টি নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার, যিনি সম্প্রতি দায়িত্ব পেয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি 3টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করতে চান। তার মধ্যে রয়েছে নিয়ম না মানলে অবৈধভাবে আসা যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোকে আটক করা হবে এবং তার মালিকের কাছে সেগুলো ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন। এর বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানিয়েছেন মোড়ে মোড়ে, যেটি এখনও শুরু হয়নি। এছাড়াও তিনি জানিয়েছেন যে সমীক্ষা করে দেখা হবে যে পরিমাণ 3 হুইলার নগরীতে চলাচল করে সেটি আসলে কতটা পর্যাপ্ত সংখ্যক কিনা। অযৌক্তিক অসংখ্যক হলে এটি সমীক্ষার পর নতুন করে আর কোনো লাইসেন্স এই মুহূর্তে না দেবার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। যতটা আসলে দেখা যাচ্ছে বা কাগজে কলমে যতটা আসে, এর বাইরে যানজটের জন্য অটোরিকশা এবং রিকশা অনেকটাই দায়ী, এবং রিকশা চালকরা খোদ নিজেরাই বলছেন যে তারা নিবন্ধন নিয়েছেন যত টাকা খরচ করে, তার বাইরে অনেক বেশি খরচ করে কিন্তু অটোরিকশাগুলো হাত বদল হচ্ছে, বাইরে থেকে রাজশাহী সিটিতে ঢুকছে, যেগুলো কোনো নিয়ন্ত্রণ নেই এখন পর্যন্ত। আগে একটা শৃঙ্খলার মধ্যে ছিল বলে তো তারা এই কাজের সঙ্গে জড়িত ছিল না, এখন সেটা নাই বলেই তারা এই রিকশার সঙ্গে বা গাড়ির কাছে চলে এসেছে। না, পুলিশ প্রশাসন আগে যাই ধরাধরি করতো একটু হলেও, কিন্তু এখন তো পুলিশ ভাইয়েরা মানে নীরব ভূমিকা পালন করছেন। আমাদের মাত্র সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দিয়েছে মাত্র 7,000, সেখানে আমাদের গাড়ি তো চলছে প্রায় 40,000। গাড়ি কমানোর দরকার, যাদের কোনো গাড়ি লাইসেন্স নাই তাদের জন্য সিটি কর্পোরেশন কিছু নিয়ম কানুন কিংবা লাইসেন্স দিত, তাদের জন্য হয়তো বা ভালো হতো। 5 তারিখের পর থেকে লাইসেন্স তো ওরা দেয়নি, তার মানে পুলিশ যারা আছে তারা তো গাড়ি ঘোড়া ধরছে না। তবে জনসাধারণ কিংবা সাধারণ নাগরিক যারা, তারা বলছেন যে খুব দ্রুত এটি নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর যে জনজীবন সেটি দুর্বিষহ হয়ে যাবে। বর্তমানে এখন আর কোনো ট্রাফিকের নিয়ন্ত্রণ নেই, আগে যে পুলিশের চেকপোস্টগুলো ছিল সেগুলোও নেই, এই কারণে হচ্ছে যে যানজটগুলো বাড়ছে। ট্রেনিংও নেই, যারা অটোরিক্সা চালাচ্ছে রাজশাহী শহরে তাদেরও কোনো ট্রেনিং নেই, এই কারণে দুর্ঘটনাও বাড়ছে, যানজটও বাড়ছে। রাজশাহীর প্রত্যেকটা সড়কেই, রাজশাহী সড়কগুলো ব্যাপকভাবে হচ্ছে যে চওড়া করা, তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা সড়কেই যানজটটা পাকছে। প্রয়োজনের চেয়ে অবশ্যই বেশি মনে হচ্ছে, তবে এটা সমাধানের প্রয়োজন আছে। হ্যাঁ, আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যাপারেও আমাদের একটু চিন্তা করতে হবে। কীভাবে এইসব মানুষগুলোকে মানে অটো কমিয়ে দিলাম, রিক্সা কমিয়ে দিলাম, কিন্তু এগুলোকে কর্মসংস্থানেরও একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আনতে হবে। যদি খুব সংক্ষেপে বলা যায়, 100 জনের বিপরীতে যেখানে 10টি অটোরিকশা বা 15টি অটোরিকশা দরকার, সেখানে 100 জনের বিপরীতে এখন নগরীতে অন্তত 100টি অটোরিকশা দেখা যাচ্ছে। ফলে এই যে বাড়তি চাপ,
সেটি আসলে নগরের রাস্তাগুলো নিতে পারছে না। ইতোমধ্যে আমাদের মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা এখন দুটো কাজ করব, যে তারা যদি কেউ না মানে আমাদের যে নির্ধারিত সময় 3টা অপারেশন করবো। আমরা হলো যারা অবৈধভাবে আসছে তাদেরকে আমরা আটকিয়ে দিব এবং এগুলো তাকে ফেরত দেব না। দ্বিতীয় কথা, মোবাইল কোড করা হবে। তৃতীয় কথা হলো যাতে আর কোনো আমরা অ্যাসেস করে দেখব যেই পরিমাণ আমার 3 হুইলার আছে সেইগুলো এই নগরবাসীর জন্য পর্যাপ্ত কিনা বা যৌক্তিক সংখ্যক কিনা। অযৌক্তিক সংখ্যা যাতে না হয়, অ্যাসেস করার পর আর নতুন করে আমরা লাইসেন্স এই মুহূর্তে দিব না। এই রাস্তাগুলো সকাল থেকে শুরু করে একেবারে রাত 10টা পর্যন্ত যে পরিমাণ ব্যস্ত থাকে তাতে কোনো অংশেই কোনো ব্যস্ত শহরের চেয়ে কম নয়। যদিও রাজশাহী শহরের সবুজ নগরী হিসাবে যে খ্যাতি ছিল সেই খ্যাতি এখন ধরে রাখা সম্ভব হচ্ছে না। সাধারণ জনগণ এবং প্রশাসন চাইছে এই মানুষের যাতে জনদুর্ভোগ কমে এবং এই অনিয়ন্ত্রণহীন অটোরিকশার যে সিন্ডিকেট এটিকে যেন একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় এবং খুব শিগগিরই এটি যেন বাস্তবায়ন করা যায়। তো রাজশাহী থেকে যানজটের খবর নিয়ে আমি আবরার শাহিদ আপনাদের সঙ্গে ছিলাম। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী। হাতের পানি বা কপালের ঘাম সবকিছু মুছতে একসময় খুব বেশি প্রয়োজন হতো গামছার, কিন্তু সময়ের প্রয়োজনে সেই জায়গা এখন দখল করে নিয়েছে ফেশিয়াল টিস্যু কিংবা রুমাল। কিন্তু গামছার আবেদন এতটুকুও কমেনি। সিরাজগঞ্জের একটি অজপাড়াগায় একটি হাট বসে, যে জায়গাটার নাম হচ্ছে পাঁচুলিয়া, আর সেটি হচ্ছে গামছার হাট বলে বিখ্যাত। আর প্রতি হাটে সেখানে প্রায় 2 কোটি টাকার গামছা বিক্রি হয়। এবার আপনারা হিসাবটা মেলান, কি পরিমাণ গামছা তৈরি হয় এবং সেই হাটে বিক্রি হয়। স্থানীয় তাঁতিদের উৎপাদিত গামছা কেনাবেচাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের পাঁচুলিয়ায় গড়ে উঠেছে গামছার হাট। সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গলবার বসে এই হাট। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত থাকে গামছার হাটটি, যেখানে পাওয়া যায় 1 হাত থেকে শুরু করে 5-6 হাত পর্যন্ত লম্বা গামছা। প্রকারভেদে 15 থেকে 150 টাকায় পাইকারি দামে বিক্রি করা হয় এসব গামছা। পাঁচলিয়া হাট এটা গামছার পাইকারি হাট। এইখানে থেকে আমরা গামছা নিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই দিই। এখানে পাইকারিতে অতি সুলভে এখানে হলো ভালো মানের গামছা পাওয়া যায়, সব কোয়ালিটি। এখানে আমরা তাঁতিরা সবাই উৎপাদন করে নিয়ে এসে বিক্রি করি পাইকারি হিসাবে। এখানে প্রতি 4 পিসে 1 থান হিসাবে আমরা ধরি। বিভিন্ন কোয়ালিটির গামছা, বিভিন্ন হাত, যেমন ধরেন 2.5 হাত, 3 হাত, 3.5 হাত, 4 হাত, 5 হাত পর্যন্ত গামছা এখানে আমরা বিক্রি করি। পাঁচুলিয়া, নকলা, পাইকোষা, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থান থেকে হাতে তৈরি গামছা বিক্রির জন্য এই হাটে নিয়ে আসেন তাঁতিরা। এছাড়া সিরাজগঞ্জের সব উপজেলা ছাড়াও ঢাকা, নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে গামছা নিয়ে যান খুচরা বিক্রির জন্য। পাইকাররা জানান এখানকার গামছা গুণমানে ভালো, পাশাপাশি দামও তুলনামূলক কম, তাই এই অঞ্চলের গামছার চাহিদা রয়েছে দেশব্যাপী। পাঁচলিয়ার হাটে গামছা কিনতে আসছে, পাইকারি কিনে নিয়ে যায়, এখান থেকে কিনে নিয়ে যায়, ওখানে পাইকারি বিক্রি করি। এখানে গামছার মান ভালো, সবাই এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখানে প্রতি হাটে প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো এখানে লেনদেন হয়। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে আমাদের তাঁতিদের কাছ থেকে গামছা কিনে নিয়ে যায়। তবে বিক্রেতারা জানান বর্তমানে রং ও সুতার দাম বাড়ায় গামছা বিক্রি করে তেমন লাভবান হওয়া যাচ্ছে না। আমরা যারা প্রান্তিক চাষি আছি তারা ন্যায্য মূল্য পাই না। তাতে যে আসবাবপত্র, যে জিনিসের দাম ছিল আগে 50 টাকা, সেটা হয়েছে 120 টাকা, যেটা ছিল 300 টাকা সেটা হয়েছে 600 টাকা, যেটা হচ্ছে 300 টাকা এটা হচ্ছে 500 টাকা। হ্যাঁ, এগুলা আমাদের দামগুলা একটু কমলে আমরা একটু ন্যায্য মূল্য ভালো পাইতাম। এখন আমাদের যদি একটু রং সুতার দাম একটু কমে তাহলে তাঁতিরা একটু লাভবান বেশি হয় বা সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। প্রতি হাটে প্রায় 2 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয় এই হাটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গামছার বাজার থেকে এবারে আপনাদের নিয়ে যেতে চাই মাছ বাজারে। গামছা বিক্রি হচ্ছিল এক হাটে প্রায় 2.25 কোটি টাকার মতো, আর এখানে এই হাটে বিক্রি হয় 1.5 কোটি টাকার মাছ প্রতি হাটে। দেশি বিদেশি নানা রকম এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও এই হাটে পাওয়া যায়। নাটোরের নিচা বাজারে দূর দূরান্ত থেকে পাইকাররা এবং খুচরা পর্যায়েও অনেকেই আসেন এখানকার মাছ কিনতে। চলুন নিচা বাজার থেকে ঘুরে আসি। নাটোরের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজারের মধ্যে নিচা বাজার অন্যতম। প্রতিদিন সূর্য ওঠার আগেই বিভিন্ন যানবাহনে করে আনা হয় তাজা মাছ। বিভিন্ন জাতের মাছ আর দাম ভালো পাওয়ায় এই বাজারে পাইকারি ব্যবসায়ীদের আনাগোনাও বেশি। আশপাশের যেগুলা ইউনিয়ন আছে সেই ইউনিয়নগুলো থেকে অনেক পাইকার আসে, পাইকারি এখানে মাছ কিনে নিয়ে যায়, তাদের এলাকায় বিক্রি করে এবং সকাল ভোর থেকে 8টা পর্যন্ত মাছ বেচাকেনা চলে। অনেক পুকুরের মাছও এখানে আছে, হ্যাঁ, এবং এখন বর্তমানে এখন দাম একটু কম,
যেহেতু মাছের আমদানি হচ্ছে, ছোট মাছের আমদানি আছে, পাশাপাশি পুকুরের মাছও অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, ওই জন্য বর্তমানে এখন দাম, এবং বাইরের অনেক পাইকার এখানে এসে মাছ কিনা বেচা করে। এবার বর্ষার শেষের দিকে বিলের পানি কমতে শুরু করায় চলন বিল ও হালদির বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ ধরা পড়ে। বিলে প্রচুর মাছ ধরা পড়ার ফলে কিছুটা কমেছে পুকুরের মাছ। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মাছ চাষ করতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। অন্যদিকে খরচের তুলনায় পাচ্ছেন না সঠিক দাম। উৎপাদন খরচ বেশি, খাদ্যের দাম বেশি, ফিডের দাম বেশি, লেবার খরচ বেশি, পুকুরের লিজ বেশি, সেই হিসাবে মাছের দামটা কমই হচ্ছে। মাছের দাম আর একটু হলে যারা চাষি তাদের জন্য ভালো হয় এবং তারা এখানে একটু উপকৃত হয়। মাছ নিয়েছিলাম বাজারে 130 থেকে 35 টাকা বিক্রি করছি, মোটামুটি বাজারটা একটু কম। মৎস্য ভাণ্ডারে পরিপূর্ণ এই জেলায় মাছের চাহিদা বছরে প্রায় 40,000 মেট্রিক টন, কিন্তু মাছ উৎপাদন করা হয় প্রায় 80,000 মেট্রিক টন, যার মধ্যে বিল ও নদী থেকেই আসে 20,000 মেট্রিক টন মাছ। নাটোরের জমজমাট এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকার বিক্রি হচ্ছে মাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একজন মানুষ বাস্তবে বেঁচে আছেন, কিন্তু কাগজে কলমে দেখাচ্ছে তিনি মৃত। এই কি করে সম্ভব? কেই বা এই ঘটনা ঘটালো? এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। সেখানে বয়স্ক ভাতার যারা কার্ড করেছেন তাদেরকে কাগজে কলমে মৃত দেখানো হয়েছে নিজের লোককে বয়স্ক ভাতা দেওয়ার জন্য। এমনটাই অভিযোগ করেছেন যারা ভুক্তভোগী সেখানে আছেন। তারা পাচ্ছেন না এখন বয়স্ক ভাতা, তাদের নামে অন্য কেউ নিয়ে নিচ্ছে বয়স্ক ভাতা। প্রতিবন্ধী বৃদ্ধা মর্জিনা বেওয়া বেশ কয়েক বছর ধরে পাচ্ছিলেন বয়স্ক ভাতা। মাস কয়েক আগে হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমাজসেবা অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তারা জানান মারা গেছেন মর্জিনা বেওয়া, তাই বাতিল করা হয়েছে বরাদ্দ করা বয়স্ক ভাতা। তাকে কিভাবে বা কি কারণে মৃত দেখানো হলো, কারাই বা এমনটি করলো, এর কিছুই জানেন না মর্জিনা বেওয়া। অনেকদিন তো টাকা পাই না, দেয় না আমার টাকা, বছর টাকা পাচ্ছ না, এখন অসল হয়ে গেছে, এখন মরার কথা কথা টাকা আমাকে দেয় না। 2 বছর বার হয়ে গেল, আমি টাকা পাই না। মরার কথা আমি নাতনি পাঠিয়ে দিয়েছি, নাতনি যায় ওটাই শুনে আছে। আমি তো বেঁচেই আছি, আমি তো মরিনি। শুধু মর্জিনা বেওয়াই নয়, তার মতো অনেক জীবিত ভাতাভোগী এখন কাগজে কলমে মৃত বলে জানা গেছে। তারা বেঁচে থেকেও বঞ্চিত বরাদ্দকৃত ভাতা থেকে। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি অসহায় একটা বৃদ্ধা মানুষ, কিভাবে চলি, খুব কষ্ট করে খাই, দিন যায় না, টাকা পয়সা দেয় না, কিছু বন্ধ করে রাখতে, আমি কীভাবে চলি? গরিব মানুষ, স্বামী নাই, মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, আমি আর অসহায় বৃদ্ধা মানুষ, টাকা বন্ধ করে রাখছে, দেয় না টাকা, তো কীভাবে আমি চলবো? স্থানীয়দের অভিযোগ, জীবিত ব্যক্তির নামে মৃতের সার্টিফিকেট তৈরি করে তাদের নামের বরাদ্দকৃত বয়স্ক ভাতা বাতিল করা হচ্ছে, আর নতুন করে ভাতা বরাদ্দ দেওয়া হচ্ছে চেয়ারম্যান ও মেম্বারদের পছন্দের ব্যক্তিদের নামে। একটা জীবিত মানুষকে, একটা অসহায় মানুষকে তারা মৃত ঘোষণা করে তার বয়স্ক ভাতার কাট কেটে দিয়ে অন্য কাউকে দেওয়া হলো। আমি মিডিয়ার মাধ্যমে আমি এর সুষ্ঠু তদন্ত চাই। জীবিত মানুষকে মৃত্যুবাসী বানালো। আমার শাশুড়ি রক্ত মনে করো ওষুধপাতি কত কি লাগে, আমাদেরও তো সংসার তো সেরকম, অসল মানুষ। বয়স্ক ভাতার টাকাটা কাটা, এটা কেমন একটা অন্যায়, এটা ঘোর একটা অন্যায়, যে আমরা দীর্ঘ প্রতিবাদ জানাতে চাচ্ছি যে আপনারা খতিয়ে দেখবেন কে বা কারা এই কাজটা করলো, যে জিন্দা মানুষকে মৃত বানিয়ে দিল। এটা দেশের কোন আইন? তবে অভিযোগের তীর যাদের দিকে, তারা বলছেন কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, ভুলগুলো সংশোধন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা। সমাজসেবা লাইভ ভেরিফিকেশনে ওনাকে মৃত দেখানো হয়েছিল, ওই তথ্যের ভিত্তিতে আমরা তার মৃত্যুর তথ্য পাঠাইছি, কিন্তু তিনি এখন দেখা যাচ্ছে বর্তমানে উনি জীবিত আছে। হয়তো তথ্যের ভুলভ্রান্তির কারণে এরকম হতে পারে। সে নাই এই হিসাবেই তাকে মৃত হিসাবে আমাদেরকে এখানে দিছে, সেই মোতাবেক আমরা তাকে মৃত সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে দিছি। এখন ভুলবশত হয়তো এটা হয়েছে, আমি জানি যে উনি এখনও জীবিত, বেঁচে আছেন উনি, তো এটা কিভাবে সংশোধন করা যায় আমরা অফিসের সঙ্গে যোগাযোগ করে এটা সংশোধন করার একটা চিন্তা ভাবনা করব। মর্জিনা বেওয়া সহ প্রতারণার শিকার সকলের ভাতা কার্যক্রম শিগগিরই চালু হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এই ব্যাপারে কোনো গাফলতি নেই, কারণ নীতিমালা অনুযায়ী বলা হচ্ছে যে যদি কেহ জানাজানি বলার পরে, নোটিশ করার পরে, ইউনিয়নে জানানোর পরও যদি উপস্থিত না হয়, তাকে সাধারণভাবে মৃত্যু বা নিরুদ্দেশ ধরে নেওয়া হয়। সেজন্য তার নাম বাদ দিয়ে অন্য নামে প্রতিস্থাপন করা হয়। যেহেতু সে বেঁচে আছে, অর্থাৎ সে যদি আমাদের কাছে এখন আসে, আমরা তাকে ভাতা দেব, পুনরায় তাকে আবার ভাতাতে অন্তর্ভুক্ত করব।
জীবিত মানুষকে মৃত বানিয়ে যারা প্রতারণা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত হলেও দখল বা জবরদখল চলছেই। পাবনার আওতাপাড়ায় যে হাটটি রয়েছে সেখানে যিনি ইজারা নিয়েছিলেন তাকেও কদিন আগেই জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, এবং তারপর থেকে সেই হাটের ইজারা নিজেদের পকেটেই পড়ছে। আওতাপাড়া হাট, যেখানে বেচাকেনা হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে বিক্রি করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা। 2,67,41,000 টাকায় 1 বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাবার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর হঠাৎ করে হাটটি অবৈধভাবে জবরদখল করে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। প্রথম থেকে আমরা হাট সবাই মিলে মানে এককভাবে হাটটা ডাকিলিয়ার পর থেকে এই শেখ হাসিনা যেদিনকে এখান থেকে চলে যায় তারপর থেকে বিএনপি আলারা আইসিআর হাট একবারে আমার মারধর করে একবারে এখান থেকে টেবিল ভাঙে চুরি আমার থেকে তুলে দেয় যে তোমার হাট দেওয়া হবে না। তারা ওই থেকে হাট দৌড় করে তারা এ পর্যন্ত দখল করে খায় নিয়ে নেয়। 5 তারিখের পরে এরা সকালে হাটে আসলে লোকজনদের খেতা যায়, এরা চলে যায়। চলে যাওয়ার পর ওরাই হাট আদায় করতেছে, ওরাই করতেছে, এরা আর হাটে আসে না। ইজারাদারদের অভিযোগ, গেল 7 আগস্ট শাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে। এরপর ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেয়, লুট করে নেয় 12 লাখ টাকা। তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে তারা। আমরা 1 বছরের জন্য হাট ইজারা নিয়েছিলাম সরকারের থেকে 2,80,00,000 টাকা আমার খরচ হওয়ার পরে আমরা পয়লা বৈশাখী থেকে হাট খাতে 4 মাস হাট খাওয়ার পরে 2024 সালে 5 তারিখে হাসিনা প্রত্যাখ্যানের পরে থেকে আমার আর হাটে আসতে দেয় না। আমরা গরিব মানুষ হাটের ইজারা দিয়েছিলাম, শেয়ার হয়েছিলাম, শেয়ারের থেকে আমার হাটে আসে পর আমার মারধর করে খেদা বেঁধা দেয়। ভুক্তভোগীদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা, আর খাজনা আদায় না করতে পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তারা। আমরা হাটে শেয়ার আদায় বুঝছেন, আমরা আদায় করতে লাগছিলাম, আমাদের বিদায় করতে এরা জোরপূর্বক আদায় করতে, এরা হাট ডামাট ডাকে বলে কিছুই না। এখন আমরা ইউনো স্যার বরাবর দরখাস্ত করা হয়েছে, ইউনো স্যার আমাদের কি প্রক্রিয়া দিইনি, সেই প্রক্রিয়া অনুসারে আমরা হয়তো হাট আবার ফেরত যদি দেয় ইউনো স্যার তাহলে ফেরত পাবো, না হয় টাকা সরকারের কাছে আমরা যেহেতু ট্রেজারির টাকা জমা দিয়েছি, চালান সুতা আছে, যদি আমাদের সরকার টাকা ফেরত দেয় আলহামদুলিল্লাহ। তবে হাট দখল করে খাজনা তোলার কথা স্বীকার করেছেন শাহাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক টিক্কা মণ্ডল। রাজনৈতিকভাবে টিকে থাকতে এমন কাজ করেছেন বলে দাবি তার। ওরা এক পক্ষ অভিযোগ করছে, আবার দেখবেন কি যে ওদের ভিতরে কিছু লোকজন আছে ওই আমাদের মানে মূল যে ডেকে নিয়েছে হাটটা, তার সঙ্গে আমরা মনে করেন কি যে একটা মিটসুট ডিমান্ডে আসছি যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে, আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। অভিযোগ পেলে দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি, এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে, ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে। সপ্তাহের প্রতি রবি ও বুধবার বসে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম বড় এই আওতাপাড়া হাট। প্রতি হাটে প্রায় কোটি টাকার বেচাকেনা হয় এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যদিও চলছে সেপ্টেম্বর মাস, কিন্তু আজকের আয়োজনটি শেষ করতে চাই 36 জুলাইয়ের একটি খবর দিয়ে। বগুড়ার স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল, তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মিছিলে গিয়েছিলেন বিজয়ের উদ্দেশ্যে, কিন্তু গুলি তার প্রাণ কেড়ে নিয়েছে। গত সোমবার তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একমাত্র ছেলেকে চিকিৎসক বানানোর স্বপ্ন ছিল মুদি দোকানদার জিয়াউর রহমানের। তবে হাসপাতালের আইসিইউতে দীর্ঘ ৪৮ দিন লড়াই শেষে বাবার স্বপ্নকে ম্লান করে না ফেরার দেশে চলে গেল রাতুল। আজ ৪৮ দিন পর সন্তান আমার মারা গেল। সন্তান হলে আমার অনেক আশা ছিল, আমার হলে অনেক আশা ছিল। আমার একটাই ছেলে সন্তান, বড় একটা ডাক্তার বানাবো। আজ আমার বংশের প্রদীপ এই দুনিয়া ছেড়ে চলে গেল। স্বজনরা জানান ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় পুলিশের গুলিতে আহত হয় রাতুল। এরপর চিকিৎসার জন্য নেওয়া হয় রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে। সোমবার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অনেক ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, ও ছোট একটা বাচ্চা। ওকে যে এভাবে গুলি করবে আমরা ভাবতেও পারি না। কিন্তু রাতুল যেভাবে গুলি খাইবে, কিন্তু একটা না তো অনেকগুলা গুলি করছে ওকে। মঙ্গলবার সকালে বগুড়া মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে রাতুলের জানাজায় ঢল নামে মানুষের। রাতুল হত্যায় জড়িতদের বিচার দাবি করেন জানাজায় অংশগ্রহণকারীরা। জানাজার পর রাতুলের মরদেহ দাফন করা হয় বগুড়ার নামাজগড় আঞ্জুমান কবরস্থানে। এদেশের নিরীহ মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রাতুল সেই শহীদের তালিকার একজন নাম লিখিত হয়েছে। শহরের হাকির মোড় এলাকার বাসিন্দা রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরের পুরো আয়োজন। এই খবরটিতে আপনারা পাবেন ভিন্ন রকম সব খবরের আমেজ এবং নানা রকম খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো চ্যানেল 24 এর পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।